আজকের আলোচনায় স্বাগত। আমরা ২১শে আগস্ট ২০২৫ মানে আজকের ভারতীয় শেয়ার বাজারের একটা ইন্টেলিজেন্স রিপোর্ট একটু খুঁটিয়ে দেখব। দেখলাম তো সূচক টানা ৬ষ্ঠ দিনের মতো বেড়েছে, কিন্তু ভেতরে ভেতরে একটা টানাপোড়েনও ছিল, তাই না? একদম। বাইরে থেকে দেখলে মনে হবে বাজার বেশ শান্ত, কিন্তু একটু গভীরে তাকালেই বোঝা যাবে বেশ কিছু বিপরীতমুখী স্রোত কাজ করছে। একদিকে যেমন ধরুন নীতিগত কিছু আশা, অন্যদিকে আবার নিয়ন্ত্রক সংস্থার কিছু উদ্বেগ। এই দুটোর মধ্যেই আজকের বাজারটা চলেছে আর কি। আচ্ছা, তাহলে চলুন শুরু করি বাজারের সার্বিক চিত্রটা দিয়ে। সেন্সেক্স ৮২,০৭১ ছুঁয়েছে, মানে 0.17% বেড়েছে। আর নিফটি 50 সেটাও ২৫,০৮৩.75, 0.13% প্লাস। হ্যাঁ, কিন্তু এই বৃদ্ধিটা তো খুবই সামান্য লাগছে। আর মনে হচ্ছে যেন শুধু রিলায়েন্স, আইসিআইসিআই ব্যাংক, বাজাজ ফাইন্যান্স, বাজাজ ফিনসার্ভের মতো হাতে গোনা কয়েকটা হেভিওয়েট স্টকই টেনেছে। ঠিক ধরেছেন। এটাই কিন্তু আজকের বাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। মানে যাকে বলে ব্রডার মার্কেট, সেখানে কিন্তু দুর্বলতা স্পষ্ট। দেখুন, বিএসই মিড ক্যাপ 0.12% পড়েছে। নিফটি মিড ক্যাপ 100, স্মল ক্যাপ 100 এই সূচকগুলো কিন্তু নেগেটিভেই বন্ধ হয়েছে। ওহ, হ্যাঁ, আর বিএসইতে যে স্টকগুলো বেড়েছে, ধরুন 2058টা, তার বিপরীতে পড়েছে 1995টা, মানে অনুপাতটা প্রায় 1.1। এটা কিন্তু হেডলাইন ইন্ডেক্সের বৃদ্ধির সাথে ঠিক খাপ খাচ্ছে না, বরং বাজারের ভেতরের দুর্বলতাকেই ইঙ্গিত করছে। আরেকটা জিনিস একটু খটকা লাগছে, ইন্ডিয়া ভিক্স মানে ভোলাটিলিটি ইন্ডেক্স, সেটা তো 3.50% কমে 11.37 নেমেছে। এটা তো সাধারণত ভালো খবর, তাই না? মানে স্বস্তির। হ্যাঁ, সাধারণত তো বটেই, কিন্তু আপনি বলছেন ব্রডার মার্কেট দুর্বল। এই দুটো বিষয়ে একসাথে কেমন যেন লাগছে। এটাই একটা ইন্টারেস্টিং পয়েন্ট, বুঝলেন? ভিআইএক্স কমাটা সাধারণত ভালো লক্ষণ, মানে ঝুঁকি কমছে বলে মনে হয়। কিন্তু যখন বাজারের বেশিরভাগ স্টক পড়ছে, মানে ব্রেডথ যখন দুর্বল, তখন ভিআইএক্স কমাটা একটু অস্বাভাবিক। এর মানে হতে পারে বড় বিনিয়োগকারীরা হয়তো শুধু হেভিওয়েট স্টকেই ভরসা রাখছেন, সেখানে স্থিতিশীলতা খুঁজছেন। কিন্তু বৃহত্তর বাজারে, মানে মিড ক্যাপ বা স্মল ক্যাপে, তারা হয়তো ঝুঁকি নিতে একটু পিছপা হচ্ছেন। আচ্ছা আচ্ছা, বোঝা গেল। সূচক দেখে স্বস্তি মনে হলেও ভেতরে ভেতরে একটা সতর্কতা আছে। একদম। বেশ, এবার একটু ভেতরের কারণগুলোর দিকে তাকাই, মানে ডোমেস্টিক ফ্যাক্টরস। সবচেয়ে বড় খবর মনে হচ্ছে জিএসটি সংস্কার নিয়ে, তাই না? শুনলাম মন্ত্রীগোষ্ঠী গোম নাকি কেন্দ্রের প্রস্তাবিত দুটো প্রধান হার 5% আর 18%, আর তার সাথে 40% সেন বা লাক্সারি ট্যাক্স, এই কাঠামোটা মেনে নিয়েছে। হ্যাঁ, এই খবরটা নিঃসন্দেহে বাজারের জন্য একটা বড় পজিটিভ। আর স্বাস্থ্য জীবন বীমার প্রিমিয়ামে জিএসটি ছাড়ের কথাও তো ভাসছে। হ্যাঁ, সেটাও একটা বড় সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। কিন্তু দেখুন, এই ভালো খবরের ঠিক উল্টো দিকে সেবি চেয়ারম্যানের একটা মন্তব্য কিন্তু বেশ আলোড়ন ফেলেছে। কোনটা? এফএনও নিয়ে। হ্যাঁ। উনি ফিউচার্স ও অপশনস, মানে এফএনও চুক্তির মেয়াদ বাড়ানোর সম্ভাবনার কথা বলেছেন। আর তারপরেই কি হলো? বিএসসি লিমিটেড দেখুন প্রায় 7.65% পড়ল। এঞ্জেল ওয়ান প্রায় 6.7% ডাউন। বলেন কি, হুঁ করে পড়েছে তাহলে? কিন্তু কেন? এফএনও চুক্তির মেয়াদ বাড়লে এদের ব্যবসায় সমস্যা কোথায়? কারণটা হলো, এই ব্রোকারেজ সংস্থাগুলির ব্যবসার একটা বড় অংশ আসে এই স্বল্প মেয়াদী ডেরিভেটিভস ট্রেডিংয়ের ভলিউম থেকে। প্রচুর ট্রেডিং হয় তো। এবার যদি চুক্তির মেয়াদ বাড়ে, ধরুন সাপ্তাহিক অপশনের জায়গায় মাসিক হলো, তাহলে তো এই ঘন ঘন ট্রেডিংয়ের পরিমাণ কমার একটা আশঙ্কা তৈরি হয়। সেটাই তাদের আয়ের উপর প্রভাব ফেলতে পারে। ও আচ্ছা, মানে সেবি চাইছে রিটেল ইনভেস্টরসদের অতিরিক্ত স্পেকুলেশন বা ফটকা কমানোর চেষ্টা করতে। মনে হচ্ছে সেটাই উদ্দেশ্য, খুচরো ফটকা কমানোর একটা চেষ্টা আর কি। বোঝা গেল। বেশ জটিল পরিস্থিতি, একদিকে ভালো খবর, অন্যদিকে উদ্বেগ। আচ্ছা, এই টানাপড়নের মধ্যে কোন সেক্টরগুলো কেমন ফল করল? দেখলাম ডিফেন্সিভ সেক্টরগুলো যেমন ফার্মা, হেলথ কেয়ার, এগুলো বেশ ভালো জায়গায় ছিল। নিফটি ফার্মা প্রায় 1% বেড়েছে। ঠিক, সিপলা প্রায় 3.09% বেড়েছে, ডক্টর রেড্ডিজ 2.61%। এরা তো নিফটি টপ গেনার্স ছিল আজকে। এর কারণ কি? ডক্টর রেড্ডিজের একটা প্ল্যান্ট ইউএস রেগুলেটরের পরীক্ষায় ভালো ফল করেছে, আর ভারত মার্কিন বাণিজ্য চুক্তির একটা আশাও ফার্মা সেক্টরকে একটু ঠেলে তুলেছে। আরেকটা দেখুন, কনকর্ড বায়োটেক প্রায় 6.4% বেড়েছে। ওদের একটা ইউএস এফডিআই ইন্সপেকশনে কোনো সমস্যা ধরা পড়েনি, মানে জিরো অবজারভেশন। বাহ,
আর আইডিবিআই ব্যাংক, সেটাও তো দেখলাম বেশ বেড়েছে, প্রায় 8.87%। হ্যাঁ, আইডিবিআই ব্যাংক বেড়েছে কারণ সরকার তাদের অংশীদারিত্ব বিক্রির যে পরিকল্পনা তার সময়সীমা নিয়ে একটা স্পষ্ট ইঙ্গিত দিয়েছে। ওই খবরে স্টকটা বেড়েছে। আচ্ছা, আর উল্টো দিকে মানে কোন সেক্টরে চাপ দেখা গেল যেখানে প্রফিট বুকিং হলো? হ্যাঁ, গত কয়েকদিন ধরে যেই সেক্টরগুলো খুব ভালো পারফর্ম করছিল, যেমন ধরুন এফএমসিজি -0.64%, অটো -0.36%, পিএসইউ ব্যাংক -0.37%, এগুলোতে আজকে একটু প্রফিট টেকিং দেখা গেছে। ইন্টারেস্টিং। জিএসটির ভালো খবর থাকা সত্ত্বেও এফএমসিজি পড়লো? হ্যাঁ, এটাই বাজারের মজা। সম্ভবত যাকে বলে বাই দ্য রুমার সেল দ্য নিউজ, মানে খবরটা আসার আগে অনেকে কিনে রেখেছিল, খবরটা আসতেই বিক্রি করে লাভ তুলে নিল। আরেকটা উদাহরণ হলো ওলা ইলেকট্রিক, প্রায় 8.38% পড়েছে। অগস্ট মাসের বাহান পোর্টালে দেখা যাচ্ছে তাদের ইলেকট্রিক স্কুটার রেজিস্ট্রেশন প্রতিদ্বন্দ্বী অ্যাথার এনার্জির থেকে বেশ কম হয়েছে। সেই খবরেই শেয়ারটা পড়েছে। ও আচ্ছা, এবার একটু আন্তর্জাতিক পরিস্থিতি আর অর্থনীতির দিকে তাকাই। কালকে তো মার্কিন বাজার পড়েছিল, আর সামনে জ্যাকসন হোল সিম্পোজিয়াম আছে। ফেড চেয়ারম্যান কি বলেন সেদিকে নজর সবার। হ্যাঁ, আন্তর্জাতিক বাজারে একটা অপেক্ষার সতর্কতার মেজাজ তো ছিলই, এশিয়ান বাজারগুলোও মিশ্র ছিল। কিন্তু ভারতের নিজস্ব অর্থনৈতিক ডেটা কিন্তু বেশ শক্তিশালী। এটা একটা বড় পজিটিভ দিক। কোনটা? পিএমআই ডাটা? হ্যাঁ, অগস্ট মাসের এইচএসবিসি ফ্ল্যাশ ইন্ডিয়া কম্পোজিট পিএমআই, যেটা সার্ভিসেস আর ম্যানুফ্যাকচারিং দুটো সেক্টরের কার্যকলাপ একসাথে মাপে, সেটা বেশ খানিকটা বেড়ে 65.2 হয়েছে। জুলাইতে ছিল 61.1, মানে গত এক বছরের মধ্যে এটা দ্রুততম বৃদ্ধি। সার্ভিসেস পিএমআই একাই 65.6 আর ম্যানুফ্যাকচারিং পিএমআই 64.2, দুটোই খুব শক্তিশালী। বাহ, এটা তো দারুণ খবর। বিশ্বজুড়ে যখন এত চিন্তা, তখন ভারতের এই ডেটা তো ভরসা যোগায়। একদম। এই শক্তিশালী ডেটা কিন্তু ভারতীয় বাজারের ভিতটা মজবুত রেখেছে। যদিও আজকে আবার রুপি ডলারের তুলনায় একটু দুর্বল হয়েছে, 0.24% কমে 78.27 হয়েছে। আর সোনা রূপার দামও একটু বেড়েছে। তার মানে কি একটু রিস্ক অফ মনোভাব, মানে ঝুঁকি এড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে? হ্যাঁ, কিছুটা সেরকমই ইঙ্গিত। একদিকে শক্তিশালী পিএমআই, অন্যদিকে কারেন্সি আর সোনার দামের মুভমেন্ট একটু মিশ্র সংকেত আর কি। তাহলে সব মিলিয়ে আজকের দিনের বাজারের মূল নির্যাসটা কি দাঁড়ালো, যদি এক কথায় বলতে হয়? আমার মনে হয় মূল নির্যাসটা হলো একটা টানাপোড়েন। একদিকে জিএসটি সংস্কারের আশা বাজারকে ঠেলে তোলার চেষ্টা করেছে, অন্যদিকে সেবির এফএনও সংক্রান্ত মন্তব্য বিশেষ করে ব্রোকারেজ স্টকগুলোতে একটা উদ্বেগ তৈরি করেছে। ফলে সূচক সামান্য বাড়লেও বাজারের সার্বিক অংশগ্রহণ বা ব্রেথ ততটা ভালো ছিল না। সেক্টর রোটেশনও স্পষ্ট দেখা গেছে। আসলে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে। একদিকে ভারতের শক্তিশালী অর্থনৈতিক ডেটা, যেমন পিএমআই, যা দীর্ঘমেয়াদী ভালো সম্ভাবনার দিকে ইঙ্গিত করছে, আর অন্যদিকে নিয়ন্ত্রক সংস্থার কিছু পদক্ষেপ বা তার ইঙ্গিত, যেমন এফএনও নিয়ম বদলের সম্ভাবনা, যা স্বল্পমেয়াদী অনিশ্চয়তা তৈরি করছে। ঠিক। এখন বিনিয়োগকারীরা এই দীর্ঘমেয়াদী সম্ভাবনা আর স্বল্পমেয়াদী অনিশ্চয়তার মধ্যে কিভাবে ভারসাম্য খুঁজে নেবে, সেটাই কিন্তু দেখার বিষয়। এই দোটানাই হয়তো আগামী কয়েকদিন বাজারের মুভমেন্ট ঠিক করে দেবে। খুবই ইন্টারেস্টিং বিশ্লেষণ। আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ।